আসসালামু আলাইকুম। আহ আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ক্লাসে সেকেন্ডারি ডাটা নিয়ে, এবং সেকেন্ডারি ডাটা রিলেটেড কিছু আলোচনা হবে, লাইক সেকেন্ডারি ডাটা বলতে কি বোঝায়, এই ধরনের ডাটা আমরা কোথা থেকে পেতে পারি, সেগুলো কিভাবে ডিল করব, তারপর হচ্ছে সেকেন্ডারি ডেটা আর লিমিটেশনস গুলো কি, সেকেন্ডারি ডাটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কোন কোন ব্যাপারে সতর্ক থাকতে হবে, এবং সেকেন্ডারি ডেটারও কিছু টাইপস আছে, সেগুলো আমরা একটু দেখব। তো আমরা যেহেতু প্রাইমারি ডেটা নিয়ে অনেক কাজ করছি বা অনেক কিছু জানার চেষ্টা করছি, লাইক কিভাবে প্রাইমারি ডেটার সোর্স, প্রাইমারি ডেটার টাইপস, এবং আমরা আজকে সেকেন্ডারি ডেটা নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা খুব সম্ভবত ডেটা কালেকশন টুলস গুলো নিয়ে আরেকটু আলোচনা হবে। তো আমরা সরাসরি চলে যাই আমাদের স্লাইডে। আশা করছি সবাই দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে স্লাইড। জি আপু, দেখা যাচ্ছে। ওকে, তো সেকেন্ডারি ডেটা বলতে কি বোঝায় মূলত? It is the data which have already been collected by somebody for their purposes and usable in your research. সো খুব সহজ কথায় যদি আমি বলি, যে অন্য কারো রিসার্চের পারপাসে, অন্য কারো দ্বারা আপনার রিসার্চের পারপাসে হয়নি, মানে কালেক্টেড হয়নি, কিন্তু অন্য কারো রিসার্চের পারপাসে সে কালেক্ট করেছিল। সেটা একজন ব্যক্তি হতে পারে, একটা প্রতিষ্ঠান হতে পারে, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠান হতে পারে। সো কিন্তু সেটা টু সাম এক্সটেন্ট হয়তো আপনার রিসার্চের ক্ষেত্রে ইউজেবল। এই ধরনের ডেটাকে আমরা সেকেন্ডারি ডেটা বলছি, অ্যান্ড ইট ইস অলসো কল্ড দ্য সেকেন্ড হ্যান্ড ডেটা, কারণ ফার্স্ট হ্যান্ডে সেটা ব্যবহৃত হয়ে গেছে। সো এটা আমাদের যেহেতু সেকেন্ড হ্যান্ডে চলে আসছে, মানে আপনার কাছে আসছে, এটা অনেক সময় থার্ড হ্যান্ডও হতে পারে, মানে আপনার আগে হয়তো আরো কেউ ব্যবহার করেছে সেকেন্ডারি সোর্স হিসেবে, কিন্তু ওইভাবে তো আর কোনো রেকর্ড থাকে না। তাই আমরা এটাকে সেকেন্ড হ্যান্ড ডাটা বলছি। মানে প্রথম কথা হচ্ছে যে আপনার পারপাসে আপনি যে ডাটাটা জেনারেট করেননি, এটা হচ্ছে মূল বিষয় সেকেন্ডারি ডাটার মূল ক্যারেক্টারিস্টিক্স। And it can be collected from internal, external, published and unpublished sources. So আপনি এটা ইন্টারনাল সোর্স, এক্সটার্নাল সোর্স, পাবলিশড সোর্স এবং আনপাবলিশড সোর্স, সব ধরনের জায়গা থেকেই আপনি হচ্ছে এটা কালেক্ট করতে পারবেন। সো ইন্টারনাল সোর্স বা এক্সটার্নাল সোর্স বলতে কি বোঝায় সেগুলো আমরা একটু পরে জানবো। As secondary data is not collected as per the requirement of current research, it should be used with proper care and precautions. আমরা যেটা বলেছিলাম যে যেহেতু সেকেন্ডারি ডেটা আপনার রিসার্চের পারপাসে এটা কালেক্টেড হয়নি, আপনার রিসার্চের পারপাসে হলে অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট এটা কালেক্টেড হতো। সিন্স ইট ওয়াজ নট কালেক্টেড ফর ইয়োর রিসার্চ, সো এটাকে যখন আমরা ডিল করব, এটা নিয়ে যখন কাজ করব, এটাকে হ্যান্ডেল করতে হলে we should be more careful and precautions should be followed. এবং সেকেন্ডারি ডেটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা রিলেটিভলি চিপার, এবং এটার জন্য লেস ইফোর্ট দরকার হয়, লেস টাইম, লেস মানি। মানে এটা তুলনামূলক অনেক কনভেনিয়েন্ট, এবং এটা খুব অল্প সহজেই আপনি কালেক্ট করে ফেলতে পারছেন। কোনো একটা অর্গানাইজেশনে গিয়ে তাদের কাছ থেকে ডাটা নিতে পারছেন, কোনো একটা অর্গানাইজেশনের ওয়েবসাইট থেকে ডাটা ডাউনলোড করতে পারছেন, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট কোনো অর্গানাইজেশন বা এনজিও তাদের কোনো একটা রিপোর্ট থেকে আপনি সরাসরি ডাটাটা নিয়ে ফেলতে পারছেন। সো হিয়ার দ্য ডাটা কালেকশন প্রসেস, মানে এই যে আপনি ডাটাটা কালেক্ট করছেন, মানে সেকেন্ডারি ডাটাটা কালেকশন বলতে বোঝায় যে মানে সামহাও খুঁজে নিজের কাছে জিনিসটা নিয়ে আসে, এতটুকুই। সো এটা অনেক মানে এটা প্রাইমারি ডাটা যেমন খুব টাইম কনজিউমিং, সেকেন্ডারি ডাটা অতটা টাইম কনজিউমিং না। জাস্ট আপনাকে প্রপার ওয়েতে প্রপার ডাটাটা খুঁজে বের করতে হবে, এতটুকুই। অ্যান্ড ইট মে নট বি এক্স্যাক্টলি সুইটেবল টু দ্য পারপাস অফ দ্য রিসার্চ। এটা একটা বড় সমস্যা, যে এক্স্যাক্টলি আপনি যেভাবে চাচ্ছেন এক্স্যাক্টলি হয়তো আপনি আপনার রিসার্চের পারপাসের সাথে এটা মিলে যাবে না। এই কারণে এটা নিয়ে একটু কাজ করতে হয়। অ্যান্ড ইট মে বি ইউজড উইদাউট প্রসেসিং।
সো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে এটাকে প্রসেস করতে হয়, বাট প্রসেসিং ছাড়া আপনি ব্যবহার করবেন এটা খুব কম ক্ষেত্রেই হয়। কারণ ওই যে বারবার একই কথা, এটা তো আপনার ডিরেকশনে কাজটা হয়নি, এটা তো আপনার রিসার্চের পারপাসে হয়নি, এটা অন্য কোনো পারপাস ফুলফিল করার জন্য হয়েছিল। সুতরাং এই ডাটাটা একটু অন্যরকম থাকবে, এই ডাটাটার রিলিভেন্সি একিউরেসি নিয়ে একটু ঝামেলা থাকতেই পারে। সো আপনার কাজ হচ্ছে এটার ডাটাটা যখন আপনি এটা কালেক্ট করবেন, আপনাকে অনেক প্রপার কেয়ার এবং প্রিকশনের সাথে হচ্ছে এটা হ্যান্ডেল করতে হবে। এবং আপনাকে সবচেয়ে বেশি যে জিনিসগুলো দেখতে হবে সেটা হচ্ছে এটার রিলিভেন্স অ্যাকিউরেসি ভ্যালিডিটি, এই জায়গাগুলোতে একটু এফোর্ট দিতে হবে। এবং রিসার্চার্স হ্যাভ এ লিটল কন্ট্রোল ওভার সেকেন্ডারি ডেটার উপরে আমাদের আসলে ধরতে গেলে কোনো কন্ট্রোলই থাকে না। কারণ এটা যখন কালেক্ট করা হয়েছিল তখন তো আমি আসলে এটা জানতাম না, বা জানলেও ধরেন আপনারই কোনো একজন টিচারের একটা রিসার্চের ডাটা আপনি ইউজ করছেন, টু সাম এক্সটেন্ট হয়তো আপনি ওই রিসার্চটার সাথে যুক্তও ছিলেন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি পরবর্তীতে আপনার যে কাজটা এটাকে আনলেন সেই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আপনার কোনো কন্ট্রোল নেই। মানে আপনার এই কাজটার জন্য আপনি যখন এটার কালেক্ট করতেন তখন তো আর আপনি জানতেন না যে আবার এত 5 বছর পরে এসে আবার আপনি আপনার একটা রিসার্চ করবেন, সেইখানে এটা কাজে লাগতে পারে, সো আগে থেকে আমি অবজেক্টিভ সেট করে রাখি। এভাবে তো আর কখনো হয় না। সুতরাং দেখা যায় যে এই সেকেন্ডারি ডেটার উপরে আমাদের খুব কম কন্ট্রোলই থাকে। তো এগুলো হচ্ছে সেকেন্ডারি ডাটার বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা দেখি যে ইন্টারনাল ডাটা সোর্স এক্সটার্নাল ডাটা সোর্স বলতে কি বোঝায়। তো সেকেন্ডারি ডাটাকে আমরা দুইটা আসপেক্টে ভাগ করতে পারি। একদিক থেকে যদি ডাটা সোর্সের আসপেক্টে দেখি তাহলে সেকেন্ডারি ডাটা দু প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল ডাটা, ইন্টারনাল সেকেন্ডারি ডাটা সোর্স থেকে যেটা আসে সেটা ইন্টারনাল সেকেন্ডারি ডাটা, এক্সটার্নাল ডাটা সোর্স থেকে যে ডাটাটা আমরা পাই সেটা হচ্ছে এক্সটার্নাল সেকেন্ডারি ডাটা। ইন্টারনাল ডাটা সোর্স বলতে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে ডেটা যেটা গ্যাদার্ড হয় উইদিন দ্য রিসার্চার্স কোম্পানি অর অর্গানাইজেশন। মানে আপনি যেখানে কাজ করছেন বা আপনি যে অ্যাম্বিয়েন্সে কাজ করছেন, আপনি যে অর্গানাইজেশনে কাজ করছেন, আপনার ইনহাউস যদি কোনো ডেটা নিয়ে আপনি কাজ করেন, যেমন ধরেন আমি সিজিএস এ কাজ করে আসছি, সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সোশ্যাল সায়েন্স রিসার্চের এটা একটা রিসার্চ অর্গানাইজেশন। তো আমি যদি সিজিএস এর তো অনেক ডেটা আছে, অনেক আসপেক্টে ওদের ডেটা আছে রিসার্চের ডেটা। তো আমি যদি সিজিএস এর কোনো একটা ডেটা নিয়ে আমি আমার কোনো পার্সোনাল একটা রিসার্চ করতাম, ওটা হতো আমার ইন্টারনাল ডেটা সোর্স, বিকজ আই এম ডিরেক্টলি কানেক্টেড উইথ দিস ডেটা সোর্স। আমি আমার এই এমবিএনসে আমি কাজ করছি, আমার যে কোম্পানি বা আমার যে অর্গানাইজেশন বা রিলেটেড ফিল্ড এগুলো থেকে যদি আমি ডাটাটা নিই এটা আমার ইন্টারনাল ডাটা সোর্স। আর এক্সটার্নাল বা আপনার কোনো ফ্রেন্ড, আপনার কোনো কলিগ, আপনার কোনো টিচারের ডাটা আপনি যদি সরাসরি নিচ্ছেন, এগুলো হচ্ছে ইন্টারনাল ডাটা সোর্স। এক্সটার্নাল হচ্ছে আপনি মানে এক্সটার্নাল সাইড থেকে যেগুলো নিচ্ছেন, লাইক আপনার আপনি যে অর্গানাইজেশনে কাজ করছেন বা আপনার যে পিয়ার গ্রুপ তার বাইরে থেকে যদি আপনি নেন, যেমন ধরেন সুজন, ব্রতি, ওরা হচ্ছে ইলেকশন ভায়োলেন্স নিয়ে কাজ করে। সো আপনি ইলেকশন ভায়োলেন্স নিয়ে যদি কাজ করতে চান, যদি ওদের কাছ থেকে আপনি ডাটা নেন, ওরা হচ্ছে এনজিও আর কি, তো এগুলো হবে এক্সটার্নাল ডাটা সোর্স। বা গভর্নমেন্টের কোনো হেলথ রিলেটেড একটা বিষয় নিয়ে আপনি একটা কাজ করবেন, সো গভর্নমেন্টের যে পরিবার ও স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয় আছে সেখান থেকে আপনি ধরেন ডাটা নিবেন, গভর্নমেন্টের কোনো একটা স্ট্যাটিস্টিক্স আপনি ইউজ করবেন, এগুলো হচ্ছে এক্সটার্নাল সোর্স। এখন আপনি যদি ওই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কোনো একজন এমপ্লয়ি হয়ে থাকেন, গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং পার্টিকুলারলি আহ, ওই মন্ত্রণালয়ের, তাহলে ওটা কিন্তু আবার আপনার জন্য ইন্টারনাল ডাটা সোর্স হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেহেতু সিজিএস এ কাজ করি, বা আমি ধরেন প্ল্যানিং মিনিস্ট্রিতে এখন আছি বা ইউল্যাবে এখন আছি, সিজিএস এ আগে ছিলাম, সো আমি যদি আবার আপনার আপনার মিনিস্ট্রি থেকে নেই তাহলে এটা আবার আমার জন্য এক্সটার্নাল ডাটা সোর্স। সো এটা হচ্ছে ব্যাপারটা অনেকটা মানে ডিপেন্ড করে যে আপনি কোন অবস্থানে আছেন। আর রিসার্চের স্ট্র্যান্ডস মানে রিসার্চের টাইপ বা রিসার্চের কোয়ালিটি, এটার উপর ভিত্তি করে আবার সেকেন্ডারি ডেটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। এবং কোয়ালিটেটিভ ডেটা কোয়ান্টিটেটিভ ডেটা কোনটা বলতে কি বোঝায় সেগুলো আমরা ভালো মতোই জানি। যে রেসপন্সেস গুলো আমাদের কাছে কোয়ান্টিটেটিভ ফর্মে আসে
মানে নাম্বার ফর্মে আসে, নিউমেরিক ফর্মে আসে, এগুলোকে আমরা কোয়ান্টিটেটিভ ডেটা বলছি। কোয়ালিটেটিভ হচ্ছে যেগুলো ডেসক্রিপটিভ, ওগুলো হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ ডেটা। সো আপনি যদি শুধু স্ট্যাট নেন সেটা আপনার জন্য কোয়ান্টিটেটিভ ডেটা হবে। আর ধরেন প্রথম আলোতে পাবলিশড কোনো একটা ইন্টারভিউ, সেটা নিয়ে আপনি কাজ করছেন, সো ওটা আপনার কোয়ালিটেটিভ ডেটা হবে। আচ্ছা, এখানে আমরা আরেকটু দেখি সেকেন্ডারি ডেটা। ডেটার দেখেন এখানে ইভলিউশনটা দেখেন, ডেটা, তারপর ডেটার পরে এখানে আমরা প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, বাট আমরা প্রাইমারিটা দেইনি এখানে, কারণ আমরা আজকে প্রাইমারি ডেটা নিয়ে আলোচনা করছি না। সো প্রাইমারি ডেটার একটা শাখা হচ্ছে সেকেন্ডারি ডেটা। সেকেন্ডারি শাখার আবার দুটো শাখা আছে, একটা হচ্ছে পাবলিশড সোর্সেস আর একটা হচ্ছে আনপাবলিশড সোর্সেস। মানে সেকেন্ডারি ডেটা আমরা কোথা কোথা থেকে নিতে পারি। সো পাবলিশড সোর্সেস গুলো কি কি আমরা একটু দেখি। Government and semi-government publications, census reports, publications of international bodies, UNO, যে ইন্টারন্যাশনাল, ফর এক্সাম্পল ইউএনও আর কি বোঝাচ্ছে। তারপরে রিপোর্টস অফ ট্রেড অ্যাসোসিয়েশনস, যেমন চেম্বার অফ কমার্স, রিপোর্টস অফ কমিটি অ্যান্ড কমিশনস, প্রাইভেট পাবলিকেশনস, তারপর হচ্ছে নিউজ পেপার আর্টিকেলস, ম্যাগাজিনস, পিরিয়ডিক্যালস, পাবলিশড রিসার্চ রিপোর্টস অফ ইউনিভার্সিটিস অর রিসার্চ ইনস্টিটিউশনস। মানে এনিথিং, সেটা কোনো ইন্টারভিউ হতে পারে, সেটা কোনো একটা সেন্সাস হতে পারে, সেটা একটা সার্ভে হতে পারে, ছোট্ট সার্ভে, যে কোনো কিছুই হোক, ইফ ইট ইজ পাবলিশড, সেটা তাদের পার্সোনাল ওয়েবসাইটে পাবলিশড হতে পারে, তাদের পার্সোনাল ব্লগে পাবলিশড হতে পারে, ব্যক্তিগত কোনো ব্লগে এসে তার মতামত তুলে ধরতে পারে, কোনো নিউজ পেপার আর্টিকেল হতে পারে, ম্যাগাজিন হতে পারে, পিরিয়ডিক্যালস হতে পারে, এনিথিং, মানে এনিথিং দ্যাট ইজ পাবলিশড। এবং ওই জায়গা থেকে যদি আপনি এই ডাটাটা নেন, আপনার ডাটা ওই জায়গা মানে পাবলিশড কোনো সোর্স থেকে যদি আপনি আপনার কোনো একটা কিছু নেন, সেটাকে আমরা পাবলিশড সেকেন্ডারি ডাটা সোর্স বলবো। আর আনপাবলিশড কোনগুলো, আনপাবলিশডও কিন্তু কিছু রয়ে যায়, যেমন রেকর্ডস অ্যান্ড আনপাবলিশড রিপোর্টস অফ রিসার্চ এজেন্সিস। আমাদের সিজিএস, আমি যখন সিজিএস এ কাজ করতাম আমি দেখেছি যে এমন অনেক রিপোর্টস আছে যেগুলো আসলে পাবলিশড না, সিম্পলি ওয়েবসাইটে দিয়ে রেখেছে, কিন্তু কোন রকম মানে ডিসক্লেইমার দেয় নাই। সো এগুলো হচ্ছে আনপাবলিশড। তারপর হচ্ছে রেকর্ডস এন্ড ফাইলস মেইনটেইনড বাই প্রাইভেট ফার্মস। ধরেন আপনি আপনি একটা একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন, সেখানে তাদের কাছে কালেক্টেড কিছু ডেটা আছে যেগুলো তারা হয়তো পাবলিশ করেনি, কিন্তু আপনি আপনি ওগুলো নিয়ে কাজ করলেন। সো এগুলো হচ্ছে আনপাবলিশড সোর্স। স্ট্যাটিস্টিক্স কালেক্টেড অ্যান্ড মেইনটেইনড বাই গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, একই অবস্থা, গভর্নমেন্টের কাছে কিছু ব্যাপারে তথ্য আছে, আপনি একজন গভর্নমেন্ট অফিসিয়াল, আপনি সেগুলো নিয়ে কাজ করলেন। হেলথ রেকর্ডস, ওয়েবসাইটস অফ ডিফারেন্ট রিসার্চ অর্গানাইজেশনস অর থিঙ্ক ট্যাঙ্কস। তবে ওয়েবসাইটে পাবলিশড কোনো সোর্স থেকে যদি আপনি নেন, মানে ওয়েবসাইটে পাবলিশড কোনো রিপোর্ট, ডকুমেন্টস, সেগুলো আবার পাবলিশ সোর্সে চলে যাবে। তবে ওয়েবসাইট থেকে যদি আমরা সরাসরি র ডাটা ডাউনলোড করতে পারি, র ডাটা বলতে কি বোঝায় সেটা আমরা একটু পরে এক্সেল ফাইলে কাজ করব, সেখানে আমরা দেখতে পাবো। তো আমরা যদি কোনো ওয়েবসাইট থেকে র ডাটা নেই, সেটা আবার আমার আনপাবলিশ সোর্স, কারণ এই ডাটাটা ওইভাবে কেউ এখনো ব্যবহার করেনি। কিন্তু সেকেন্ডারি ডাটা কেন বলবো, সেকেন্ডারি ডাটা কিন্তু আনইউজড হতে পারে, অন্য কেউ ইউজ করেছে এরকম ডাটাকেই আমরা শুধু সেকেন্ডারি ডাটা বলছি এমন না। আনইউজড সেকেন্ডারি ডাটাও হতে পারে, যে এমন ডাটা যেটা হয়তো কালেক্টেড হয়েছে বাই সামবডি বাট হ্যাভ ইয়েট নট বিন ইউজড। সো আনপাবলিশড, আনইউজড ডেটাও সেকেন্ডারি ডেটা। সো এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে আপনার রিসার্চের পারপাসে কালেক্টেড হয়নি, এটাই হচ্ছে মূল কথা। এমন কোন ডাটা, সেটাকেই আমরা সেকেন্ডারি ডাটা বলছি, যেটা হচ্ছে আপনার রিসার্চের পারপাসে আপনি কালেক্ট করেননি, সেটা অন্য কারো রিসার্চের পারপাসে সে হয়তো কালেক্ট করে তারপরে ধরলাম যে সে আর ইন্টারেস্ট হারায় ফেলছে, আর সে কাজ করলো না, অথবা সে হয়তো অসুস্থ ছিল, সে আর কাজ করেনি, বা সে ফিল্ড সুইচ করেছে, অথবা হঠাৎ করে বাইরে চলে গেছে, তার পক্ষে কাজ করা সম্ভব হয়নি, বা কোনো একটা অর্গানাইজেশন তারা শুধু ডেটা কালেক্ট করে তাদের অর্গানাইজেশনে রেখে দিয়েছে, এগুলো মানে তারা ডেটা ডেটা তারা রিজার্ভ করে, বাট ওগুলো ওই ডেটাগুলো ইউজ করে তারা কোনো রিপোর্ট পাবলিকেশন কিছু করেনি। সো আনইউজড আনপাবলিশ সোর্স থেকে বা আনইউজড আনপাবলিশ ডেটাকেও আমরা সেকেন্ডারি ডেটা বলবো, নট নেসেসারি দ্যাট এটা সবসময় ব্যবহৃত হবে।
পাবলিশড সোর্সের ব্যাপারটা দেখেন, পাবলিশড সোর্সের ডাটাও আবার দুই রকমের ডাটা হয়। সেকেন্ডারি ডাটা যেগুলো পাবলিশড সোর্স থেকে আমরা যে সব সেকেন্ডারি ডাটা নেই, সেই সব পাবলিশড সোর্সের সেকেন্ডারি ডাটাগুলো আবার দুই রকমের হয়, এই যে এখানে দেখাচ্ছে। একটা হচ্ছে প্রোপ্রাইটারি ডেটা, আর আরেকটা হচ্ছে ওপেন ডেটা। প্রোপ্রাইটারি ডেটা হচ্ছে যে ডেটার কপিরাইট থাকে, বেশিরভাগ ডেটারই কপিরাইট থাকে, পাবলিশ সোর্স গুলোর বেশিরভাগ ডেটাই কপিরাইট থাকে। যেটা কপিরাইট ডেটা ওনড এন্ড কন্ট্রোল বাই ইন্ডিভিজুয়ালস এন্ড অর্গানাইজেশন, পার্টিকুলারলি যে ইন্ডিভিজুয়াল বা যে অর্গানাইজেশন হচ্ছে এই ডাটাটা জেনারেট করেছে বা তারা কাজ করেছে, তাদের কপিরাইট থাকে স্বাভাবিকভাবেই। তবে কিছু কিছু ক্ষেত্রে ডাটা থাকে যেগুলো হচ্ছে ওপেন ডেটা, মানে ওপেন অ্যাক্সেস আছে, এবং আপনি চাইলে হচ্ছে মানে রেফারেন্স না দিয়েও পারবেন। হ্যাঁ, তবে রেফারেন্সটা দেওয়া ভালো। এটা শুধুমাত্র এমন না, যেমন ধরেন আপনি বাংলাদেশ মহিলা পরিষদের বা সুজন বা ব্রতি অথবা সিজিএস, মানে বাংলাদেশ পিস অবজারভেটরি, যারা এই সবগুলো হচ্ছে ওরা এক একটা রিসার্চ অর্গানাইজেশন। হ্যাঁ, তো ওদের আপনি র ডাটা আপনি নিলেন, ওদের ওয়েবসাইটে র ডাটা থাকে, র ডাটা আপনি নিয়ে কাজ করলেন। এখন ওটা তো ওপেন ডেটা, অ্যাক্সেস ওপেন। এখন এমনও হতে পারে যে আপনি ওই ডাটাটা কাজ করে আপনি যদি রেফারেন্স না দেন বা কপিরাইট মানে ওদের ক্রেডিট না দেন যে এটা ডাটাটা কালেক্টেড ফ্রম দ্যাট পার্টিকুলার ইনস্টিটিউশন, ফাইন, কিন্তু ওরা হয়তো কিছু বলবে না বা ওদের হয়তো বলার সুযোগ নেই, অনেকের থাকে যে সুযোগও থাকে না বলার মতো, বা আপনাকে ধরতেই পারলো না যে আপনি ওদের ডাটা নিয়ে কাজ করেছেন। কিন্তু সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার রিসার্চে তো আপনাকে মেনশন করতে হবে যে from where you collected this data, from where you take this. সো এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো ওপেন ডাটা হোক আর প্রোপ্রাইটারি ডাটা হোক, মূল কথা হচ্ছে যে সব জায়গাতে আপনাকে রেফারেন্স দিতে হবে, সাইটেশন করতে হবে। তবে যেগুলো প্রোপ্রাইটারি ডাটা সেগুলোর ক্ষেত্রে একটু স্ট্রিক্টলি বলতে হয় আর কি, একটু স্ট্রিক্টলি রেফারেন্স দিতে হয়। এগুলো একই বিষয় যে ইন্টারনাল এক্সটার্নাল সোর্স বলতে কি বোঝায়। ইন্টারনাল সোর্স থেকে হচ্ছে যদি আমরা ইউজ করি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডাটাগুলো থাকে রেডি টু ইউজ, কারণ ওই ডাটাগুলো খুব গোছালো থাকে। আর যেহেতু আমি এই এই পার্টিকুলার এনভায়রনমেন্টেরই, ইন্টারনাল বলতে কি আপনি যে অর্গানাইজেশনে বা যে ইনস্টিটিউশনে কাজ করছেন সেই সেখানকার ডাটা, তাহলে আপনি ভালো মতোই জানেন ওই ডাটা সম্পর্কে, ওটা রেডি টু ইউজ থাকে, আপনি ওই ডাটাটার সাথে অভ্যস্ত, আপনি পরিচিত। এবং এটার হয়তো সর্বোচ্চ মানে এটার জন্য একটা ফার্দার প্রসেসিং এর দরকার হয়, আপনি একটু চোখ বুলালেন, ডাটাটা একটু নার্চার করলেন, ডাটাটাকে একটু পলিশিং করলেন। হ্যাঁ, এর বাইরে আর তেমন কিছু দরকার হয় না। কিন্তু এক্সটার্নাল ডাটা হচ্ছে খুব কম ক্ষেত্রেই থাকে যেগুলো রেডি টু ইউজ বা আপনি অল্প একটু কাজ করলেন এরকম না। এক্সটার্নাল ডাটার ক্ষেত্রে ভ্যালিডিটিটা এনশিওর করা, ট্রান্সপারেন্সি, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অ্যাকিউরেসি, এগুলো এনশিওর করা খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি হয়ে দাঁড়ায়। যেটা আমি একটা গত ক্লাসের আগের ক্লাসে বোধহয় আমরা বলছিলাম এই বিষয়গুলো, যে তাদের কনসেন্ট নিয়ে নিতে হয়, তারপরে সম্ভব হলে ডাটা সোর্সটা মানে তারা কিভাবে ডাটা কালেক্ট করেছে, ডাটা কালেকশন পদ্ধতিটা একটু ক্লিয়ার হয়ে নিতে হয়। আর এক্সটার্নাল ডাটাগুলো যেহেতু মূলত আমরা পাবলিশড ম্যাটেরিয়ালস, কম্পিউটারাইজড ডেটাবেস এবং হচ্ছে সিন্ডিকেট সার্ভিসেস এইসব জায়গা থেকে নেই, সো এই ক্ষেত্রে হয় কি আমাদের একটু এই সব জায়গা থেকে কালেক্টেড ডাটাগুলো একটু কমপ্লিকেটেড থাকে। এগুলো আবার ভ্যারি করে, আসলে সবসময় যে এক্সটার্নাল ডাটা মানে খারাপ, ইন্টারনাল ডাটা মানে ভালো, ব্যাপারগুলো এরকম না। মানে এটা আসলে ডিপেন্ড করে, তো এক এক অর্গানাইজেশনের নেচার এক এক রকম। মানে যখন আপনারা রিয়েল লাইফে যাবেন, এক্সপিরিয়েন্স করবেন বা এক্সিকিউট করবেন, তখন দেখবেন। সো আমরা এখানে একটু ছবির মাধ্যমে দেখি যে এখানে ডিফারেন্ট সোর্সেস অফ সেকেন্ডারি ডেটা আছে, গভর্নমেন্ট ডেটা আছে, অর্গানাইজেশনাল ডিক্লারেশনস আছে, অফিসিয়াল ডকুমেন্টস আছে, স্ট্যাটিস্টিক্যাল রেকর্ডস আছে, স্কলারলি আর্টিকেলস আছে, বুকস আছে, পিয়ার রিভিউড জার্নালস আছে, ম্যাগাজিনস, লাইব্রেরি, ডায়েরি। সো অনেক অনেক সোর্সেস আছে আমরা যেখান থেকে সেকেন্ডারি ডেটা কালেক্ট করতে পারি। এখন আমরা একটু সেকেন্ডারি ডেটা এক্সপ্লোর করে আসি। আমরা একটু মানে হাতে কলমে শিখবো যে সেকেন্ডারি ডেটা আমরা কোথায় পেতে পারি এবং কিভাবে আমরা সেকেন্ডারি ডেটা কালেক্ট করি, বা সেকেন্ডারি ডেটা আসলে দেখতে কেমন,
আমরা একটু দেখে আসি। তো যেহেতু আমার পরিচিত অর্গানাইজেশন হচ্ছে বিপিও, যেহেতু আমি সিজিএস এ কাজ করেছি এবং সিজিএস এর একটা প্রজেক্ট ছিল বিপিও মানে ইউএনডিপির সাথে, তো ওই প্রজেক্টটাতে আমি মূলত ছিলাম, ওই প্রজেক্টটার দায়িত্বে আমি ছিলাম। তো আমি সেই জায়গাটা থেকে আপনাদেরকে দেখাই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ পিস অবজারভেটরি, নাম হচ্ছে পিস কিন্তু ওরা মূলত ভায়োলেন্স নিয়ে কাজ করে। হুম। সো ওদের একটা প্রতি মানে বছর বছর হচ্ছে রিপোর্ট হয়, অ্যানুয়াল রিপোর্ট আছে, আবার হচ্ছে বাই মান্থলি রিপোর্টও আছে। সো পিস রিপোর্ট হয়, বাট মূলত ওখানে ওরা ভায়োলেন্সকে মেজার করে। তো এখানে মজার ব্যাপার হচ্ছে সিন্স ভায়োলেন্স আর ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস আর অলওয়েজ লাইক এগুলো হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং মোর দ্যান পিস। তো এই ক্ষেত্রে আপনারা ওদের এই মানে ওয়েবসাইটে গেলে, বাংলাদেশ পিস অবজারভেটরি ওয়েবসাইটে গেলে ডিফারেন্ট ক্যাটাগরির ভায়োলেন্ট ডেটা পাবেন, মানে ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস এর ডেটা পাবেন। তো সেগুলো নিয়ে আপনারা পরবর্তীতে কাজ করতে পারেন, এটাই হচ্ছে মূল বিষয়। সো বিপিওর মানে চেহারাটা দেখতে এরকম। আমরা একটু দেখি এরপর। এটা হচ্ছে বিপিওর ওয়েবসাইটের, আমি একটু কপি করে নিলাম। আমরা এখন বিপিওর ওয়েবসাইটে ঢুকবো, এটা অ্যাড্রেস। আচ্ছা, স্ক্রিন কি দেখা, মানে আমি এখন কিন্তু বিপিওর ওয়েবসাইটে ঢুকছি, এই বিষয়গুলো কি দেখা যাচ্ছে নাকি এখনো স্লাইডই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। স্লাইডই দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এখন দেখতে পাচ্ছি আপু। হ্যাঁ। আচ্ছা, আমি কিছু করিনি, জাস্ট ওই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এইচটিটিপি মানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা, ইউআরএলটা, ওই ইউআরএলটা আমি জাস্ট কপি করে পেস্ট করেছি। ঠিক আছে, তারপরে আমার এই যে বাংলাদেশ পিস অবজারভেটরি, এটাকে সংক্ষেপে বলি বিপিও, বাংলাদেশ পিস অবজারভেটরি সংক্ষেপে বিপিও বলা হয়। ওরা ইউএনডিপির সাথে কাজ করে, সিজিএস এর সাথেও কাজ করতো, এখনো বোধহয় করে। এই তো, এটা হচ্ছে বিপিওর ইন্টারফেস। আমরা চলে যাই, এই যে এখানে অনেকগুলো আছে, দেখেন সিজিএস আছে, পিস পিস গ্রাফিক্স আছে, পিস রিপোর্ট, কোর্স, ফেলোশিপ। আপনারা চাইলে ওয়েবসাইটটা একটু ঘুরেও আসতে পারেন, মানে দেখবেন ওদের কি কি রিপোর্ট আছে। আগের রিপোর্ট গুলোতে আমার কন্ট্রিবিউশনও আছে, প্রায় 6-7টা রিপোর্টে আমার কন্ট্রিবিউশন আছে, হয়তো নামটামও পেতে পারেন। যাই হোক, ওটা দুষ্টুমি করে বললাম, খোঁজার দরকার নাই, দরকার হলে আমাকে বলবেন, আমি দিয়ে দিব, এত কষ্ট করে খোঁজার দরকার নেই। আচ্ছা, এন্টার দ্য অবজারভেটরি। ঠিক আছে, আমরা সরাসরি অবজারভেটরিতে এন্টার করি। আমরা অবজারভেটরিতে প্রবেশ করলাম, লোড হচ্ছে, লোড হওয়াটা শেষ। আচ্ছা, আমরা একটু জুম আউট করে নিয়েছি যাতে আমি পুরোটা দেখতে পারি। এখানে আমি দেখাই যে এই যে বাঁ পাশে যেই মানে একটা কলাম বা রো মানে কিছু সেকশনস দেখা যাচ্ছে, এই জায়গাতেই হচ্ছে আসল কাজ। ফর এক্সাম্পল, আচ্ছা আমরা একটু দেখে নেই যে ওদের ভায়োলেন্ট ডাটা কি কি ধরনের ভায়োলেন্ট ডাটা আছে। হ্যাঁ, ভায়োলেন্স টাইপ আছে কি কি, আমি একটু জুম ইন করি তাহলে আপনারা দেখতে পাবেন। ওকে, দেখেন, ও এটা জুম আউট করলে একদম ছোট হয়ে যায়। ওদের অনেক ক্যাটাগরিতে ভায়োলেন্সের ভায়োলেন্ট ডাটা আছে, যেমন এই যে দেখাই, অ্যাবডাকশন অথবা হোস্টেজ, তারপর হচ্ছে অ্যাসল্ট, ব্যাটেল। ব্যাটেল হচ্ছে পুলিশ আর যদি মানে পুলিশ আর যারা কিডন্যাপ করে, কি যেন, কিডন্যাপার্সদের সাথে যদি ব্যাটেল হয় সেটাও হবে। আবার ধরেন আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে ব্যাটেল হলো, সেগুলো হবে, মানে গান ফাইট যেগুলো হয় আর কি।
তারপর হচ্ছে ক্ল্যাশ, মানে বড় আকারের ক্ল্যাশ গুলো হয় সেগুলো। কু আছে, ক্রস ফায়ার অর এনকাউন্টার, ডিস্ট্রাকশন অফ প্রপার্টি, মানে বিভিন্ন অনেক ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস হয় যে ওখানে হয়তো কেউ সরাসরি আহত নিহত হয় না, কিন্তু প্রপার্টি ডিস্ট্রাকশন হয়। যেমন এগুলো হয় মূলত কমিউনাল ভায়োলেন্স বা রায়টস গুলোতে। আমরা কিছুদিন আগে এই উদাহরণগুলো দেখেছি, দুর্গাপূজার সময় কি ব্যাপারগুলো ঘটেছে। আবার ডিস্ট্রাকশন অফ প্রপার্টি অ্যালং উইথ লাইক মানে মার্ডার বা হচ্ছে মানে ইনজুরি, এগুলোও হয়। কিন্তু অনেক সময় হয় যে অনলি ডিস্ট্রাকশন অফ প্রপার্টি। ফর এক্সাম্পল, আপনি একটা কাজ করতে চাইলেন যে কমিউনাল ভায়োলেন্সে বাংলাদেশে কতগুলো কমিউনাল ভায়োলেন্স এ পর্যন্ত হয়েছে এবং সেগুলোতে ডিস্ট্রাকশন অফ প্রপার্টিটা আপনি মেজার করবেন যে এই পর্যন্ত কিরকম ডিস্ট্রাকশন অফ প্রপার্টি হয়েছে। আপনি দেখালেন যে এই যে এগুলো এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার লস, এগুলো এক ধরনের মানে সবসময় তো আমরা হিউম্যান লাইফের কস্টটা নিয়ে হয়তো আলোচনা করি যে এতজন মার্ডার্ড, এতজন ইনজিউর্ড, কিন্তু আপনি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে হয়তো দেখাতে চাইলেন। তারপরে ধরেন আপনি গান ফাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন যে মানে এখানে ভায়োলেন্ট টাইপের সবগুলো, সেজন্য এরকম। আপনার যদি অন্য কোনো আসপেক্টে মানে চিলড্রেন বা উইমেন আসপেক্টে কাজ করতে চান, আমরা বাংলাদেশ মহিলা পরিষদের ওয়েবসাইটে যাবেন, ওদেরও অনেক ডাটা আছে। তো এই যে গান ফাইট আছে, ফাইট আছে, মব ভায়োলেন্স আছে। মব ভায়োলেন্স তো বোধহয় বুঝেন যে ওই যে অনেক সময় হয় না, চোর ধরা পড়ে, ছিনতাইকারী, পরে পাবলিক ধরে গণপিটুনি দিয়ে ওখানে হয়তো মেরে ফেলে বা এমন আহত করে, তো ওগুলোকে বলে মব ভায়োলেন্স। মানে মব দ্বারা পরিচালিত যে ভায়োলেন্স গুলো আর কি, সাধারণ জনতা, যেগুলোর জন্য কোনো টার্গেট অডিয়েন্স থাকে না, মানে হঠাৎ করেই একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যায় এবং সাধারণ জনগণ হচ্ছে ক্রাইমটাকে হাতে তুলে নেয়, এই ধরনের ভায়োলেন্সকে মব ভায়োলেন্স বলে। তারপর হচ্ছে রিমোট ভায়োলেন্স হয়, স্যাবোটেজ হয়, সেক্সুয়াল অ্যাসল্ট হয়, হ্যাঁ, যে রেপ হোক বা সেক্সুয়ালি সামহাও হ্যারাস করা, যেটাতে হচ্ছে কোন রকম ইনজুর্ড হয়েছে কেউ, এরকম গুলোকে হচ্ছে সেক্সুয়াল অ্যাসল্ট। এখানে ফিমেল, চিলড্রেন সব ক্যাটাগরিরই আছে। তারপর টেরর অ্যাটাক আছে। কিছু কিছু ভায়োলেন্স হয় যেগুলোর মোটিভটা ক্লিয়ার থাকে না, আনক্লিয়ার থাকে বা আনস্পেসিফাইড। তারপর ভায়োলেন্স অ্যাগেইনস্ট সিভিলিয়ানস, ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন। সো অনেক ক্যাটাগরিতে, এই সব ক্যাটাগরিতে হচ্ছে ভায়োলেন্স গুলো পাওয়া যায়। হুম, এখন এখন ধরেন আপনি দেখতে চান, মানে আপনার ডাটা দরকার, আপনি ডাটা দরকার হচ্ছে, ধরেন আমরা তো এখানে অনেক ব্যালেন্স টাইপ দেখলাম, যেমন আপনি দেখতে চান যে ক্রস ফায়ারে বা এনকাউন্টারে এই পর্যন্ত কতজন মানুষ, মানে কতজন আসামি মারা গেছে বা কে কে মারা গেছে, কতজন মারা গেছে, এবং ক্রস ফায়ারের কারণটা কি ছিল, বা কোন 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 এরিয়াতে বেশি ক্রস ফায়ারে মারা যায়, মানে কিছু একটা দেখতে চান আপনি এরকম আপনার কাজে। অথবা ধরেন আপনি ক্ল্যাশ দেখতে চান, মানে পলিটিক্যাল যে ক্ল্যাশ গুলো হয় সেগুলো দেখতে চান। সো আমি, অথবা ধরেন সেক্সুয়াল অ্যাসল্ট নিয়ে আমরা বলি, যেহেতু এগুলো হচ্ছে খুব হট টপিক। এখন সেক্সুয়াল অ্যাসল্ট রিলেটেড আপনি ভায়োলেন্স গুলো দেখতে চান, এখন আপনি তো জানেন না যে এখানে কয় ধরনের সেক্সুয়াল অ্যাসল্টের ক্যাটাগরি গুলো কি কি, বা আপনি সেক্সুয়াল অ্যাসল্টের কি কি ধরনের ভায়োলেন্স আছে যে আপনি জানেন না, বাট আপনি চান যে ওদের ডেটাগুলো দেখতে আগে, তারপরে আপনি হয়তো কাজ করবেন। এখন আপনার স্টাডিটা হয়তো সেক্সুয়াল অ্যাসল্টের উপরে, তো আপনি ধরেন দেখতে চান যে লাস্ট 5 বছরে হচ্ছে কি কি ডাটা হয়েছে। তো আমি দেখেন আর কিছু না, জাস্ট এই যে এখান থেকে আমি ডেটটা সিলেক্ট করব। সরি, আমার হাতে প্রেস লেগে একটু ডেটে উলটপালট হয়ে যাচ্ছিল, তাই আমি আবার একটু রি এন্টার করছি। আচ্ছা, ধরেন লাস্ট 5 বছরের ডাটা, তো আমি হচ্ছে 2021 তো এখনো শেষ হয় নাই, সুতরাং বা 21-এর ডাটাও ধরেন আপনি চান লেটেস্ট, সো আমি 16 থেকে 21 দেখবো। 2016 জানুয়ারি 1, 1 জানুয়ারি 2016 থেকে আমি দেখতে চাই আজকের ডেট অবধি। ধরেন আজকে বা অক্টোবর পর্যন্ত, নভেম্বর তো মাত্র শুরু হলো, আমি দেখতে চাই হচ্ছে
2021-এর অক্টোবর 31st। ঠিক আছে, আমি এতটুকু পর্যন্ত দেখতে চাই, মানে এটা আমার টাইম ফ্রেম। এর মধ্যে আমি দেখতে চাই কি ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস দেখতে চাই, এবং ভায়োলেন্স টাইপটা আমি এখানে চুজ করব যে সেক্সুয়াল অ্যাসল্ট আমি দেখতে চাই। ওকে, সো অ্যাক্টর এখানে বলতে কারা কারা অ্যাক্টর, আমি সব ধরনের অ্যাক্টরই দেখতে চাই। আমি পলিটিক্যাল ভায়োলেন্সের কারণে হোক, মানে এনি কাইন্ড অফ মানে সেক্সুয়াল অ্যাসল্ট যেই কোনো কারণেই হয়ে থাকুক, যারাই করুক না কেন, আমি মূলত দেখতে চাই। সো আমি তখন আর ইয়ে করব না, মোটিভটা আর আমি দিলাম না। এরপরে আমরা দেখবো যে ডিভিশন। এখন আপনি যদি পার্টিকুলার কোনো ডিভিশন নিয়ে কাজ করেন, যেমন আপনি শুধু চিটং ডিভিশনে দেখতে চান বা শুধু ঢাকা ডিভিশন দেখতে চান, সেটা ভালো, সেটাও হবে। তাহলে আপনি তখন শুধু চিটং সিলেক্ট করবেন অথবা শুধু খুলনা সিলেক্ট করবেন। আমরা এখানে অল সিলেক্ট করছি যাতে আমাদের কাছে সব ডেটা থাকে। যদি আবার পার্টিকুলারলি কোনো ডিস্ট্রিক্টের দেখতে চান, যেমন ধরেন ঢাকা, ঢাকা বললে আগে আপনার ডিভিশন সিলেক্ট করতে হবে ঢাকা, তারপরে আপনি ডিস্ট্রিক্ট পাবেন। কিন্তু আপনি যদি ধরেন সিলেক্ট করেন, তারপরে আপনি হচ্ছে বরিশাল জেলাগুলো, ওই ডিভিশনে যে যে ডিস্ট্রিক্ট গুলো আছে সেগুলো আপনাকে দেখাবে, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী। কিন্তু আপনি যদি অল সিলেক্ট করেন, এখানে ডিস্ট্রিক্ট দেখাবে না। কেন দেখাবে না? অল মানে তো হয়েই গেল, বোঝাচ্ছেই। কিন্তু আপনি যদি পার্টিকুলার একটা ডিস্ট্রিক্টের চান, তখন আপনাকে আগে ডিভিশন সিলেক্ট করে তারপর ডিস্ট্রিক্ট ওয়াইজ যেতে হবে। এখন আমরা সাবমিট করে দেই, এখানে সাবমিট করলাম, আমাদের ডাটা জেনারেট হচ্ছে, মানে এক্সট্রাক্ট হচ্ছে। দেখেন টোটাল ইনসিডেন্ট, এই যে 5263টা টোটাল ইনসিডেন্ট আছে। আমরা এখন এটাকে ডাউনলোড করব। এই যে লেখা আছে ডাউনলোড র ডাটা, আমরা র ডাটাটাকে ডাউনলোড করব। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ আপু, জি শুনতে আপু, শোনা পাচ্ছি। যাচ্ছে। ওকে, ভেরি গুড। জাস্ট কিছু না, ইটস জাস্ট আ ম্যাটার অফ ক্লিক। আপনি এই যে র ডাটা ডাউনলোড দিলাম, এই যে দেখেন এখানে ডাটা ডাউনলোড হচ্ছে, র ডাটা। আমার এখানে আর কোনো কাজ নেই, আমি চলে যাই আমার ডাউনলোডে। একটু বড় ফাইল তো, ডাউনলোড হতে সময় লাগবে। তারপরে জিনিসটা এক্সেল ফাইলে চলে আসবে। এক্সেল ফাইলে হলে তো আপনাদের জন্য, মানে সবার জন্যই, এক্সেল ফাইলে আসলে তো ডাটাগুলো নিয়ে কাজ করা খুবই সহজ। আমি দেখতেছি যে আমি ওপেন করছি যেই ফাইলটা আমি মাত্র ডাউনলোড করলাম সেটা। এখানে দেখেন এই যে ইভেন্ট, এই ইভেন্ট মানে হচ্ছে, আমি একটু জুম করে দেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে ইভেন্ট ডেট মানে, এই যে ধরেন একটা পার্টিকুলার ইভেন্ট, এই যে এখানে সব পাবেন। যেমন ধরেন প্রথম আমরা যে ঘটনাটা এখানে পাচ্ছি 6 জানুয়ারি 2016, সেটার সোর্সটা কি? দ্য ডেইলি বাংলাদেশ অবজারভার, ডেইলি অবজারভার। তারপরে হচ্ছে কোথায় ঘটেছিল? ঢাকা ডিভিশনের নরসিংদী জেলায়, পলাশপুর উপজেলায়। ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা দেওয়া আছে, ইউনিয়নও টু সাম এক্সটেন্ট দেওয়া থাকে, এই যে দেখেন। আচ্ছা, এটা হচ্ছে ভায়োলেন্ট ইনসিডেন্ট। দেখেন ভায়োলেন্ট টাইপ কি? সেক্সুয়াল অ্যাসল্ট। এখানে সবগুলো সেক্সুয়াল অ্যাসল্টই আসবে, কারণ আপনি তো নিয়েছেনই সেক্সুয়াল অ্যাসল্ট। আচ্ছা, এখন এই সেক্সুয়াল অ্যাসল্টে কি ধরনের ওয়েপন, এই যে এখানে হচ্ছে ওয়েপন টাইপ, কি ধরনের ওয়েপন ব্যবহার করা হয়েছিল? কোথাও কোথাও থাকে ব্লান্ট ওয়েপন। ব্লান্ট ওয়েপন মানে তো বোঝেন, ব্লান্ট ওয়েপন থাকে, শার্প ওয়েপন থাকে। শার্প ওয়েপন তো হচ্ছে এই যে ছুরি, কাঁচি, এগুলো ধারালো, যেগুলো ছোটখাটো হ্যান্ডি যে ওয়েপন গুলো, এগুলো হচ্ছে শার্প ওয়েপন। আর ব্লান্ট ওয়েপন হচ্ছে যেমন ধরেন বালিশ চাপা দিয়ে মারছে না, এরকম বালিশ চাপা দিয়ে মারে, দড়ি গলায় মানে ইয়ে করে মারে, অথবা ধরেন ওই যে মানে ইট বা পাথর দিয়ে যদি মাথা জোরে আঘাত করে, মানে এমন কিছু যেটা ব্লান্ট, মানে ভোঁতা কোনো কিছু বা এরকম এমন কিছু যে প্রেস করে মারা, বা এই ধরনের কাজের জন্য যে ওয়েপন গুলো ব্যবহৃত হয় সেগুলোকে বলে ব্লান্ট ওয়েপন। সো এখানে ওয়েপন টাইপও আপনি পাবেন। আপনি যদি এইভাবে ক্যাটাগরি করতে চান যে বাংলাদেশে লাস্ট 5 বছরে
কোন ধরনের ওয়েপনে কতজন উইমেন বা কতজন চিলড্রেন মারা গেছে, আপনি শুধু ওয়েপন ক্যাটাগরির উপরে ভিত্তি করে আপনি দেখাতে চান, একটা স্টাডি করতে চান, সেটাও আপনি পারবেন। এখানে ওয়েপন টাইপও দেওয়া থাকে। ফোনটা একটু পরে ধরি। হ্যাঁ, কোথাও কোথাও আনক্লিয়ার আছে। সো সেক্সুয়াল অ্যাসল্টে হচ্ছে বেশিরভাগই ব্লান্ট ওয়েপন থাকে, কারণ এখানে তো হচ্ছে কোন রকম ওয়েপন যদি মেরে ফেলে তখন হচ্ছে ওয়েপন ব্যবহার করে, কিন্তু যদি ইনজুর্ড হয় তাহলে তো আর ওয়েপনের এখানে কিছু নাই। আচ্ছা, দেখেন এখানে যে যিনি মূলত অ্যাক্টর, হ্যাঁ মানে যিনি অ্যাক্টর বা পারপেট্রেটর, অ্যাক্টর না আমরা পারপেট্রেটর বলি, সে কে তার পরিচয়টাও এখানে আছে, যে নেইবার। টার্গেট গ্রুপ কে ছিল? গার্ল। এটাকে আমরা একটু ইয়ে করে দেই, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি একটু কালার করে দিলাম আপনার যাতে একটু সুবিধা হয়। এই যে এখানে এই পার্টিকুলার কেসটাতে, প্রথম কেসটা যদি আমরা দেখি, এখানে পারপেট্রেটর কে ছিল? পারপেট্রেটর ছিল নেইবার, ভিকটিম কে? একজন গার্ল। এখানে পারপেট্রেটর ছিল একজন ড্রাইভার, সেটা বাস হতে পারে, টেম্পো ড্রাইভার হতে পারে। সেগুলো আমরা কোথায় পাবো? লাস্টে ডেসক্রিপশন দেওয়া আছে। হ্যাঁ, এখানেও কি টার্গেট হচ্ছে, কে টার্গেটেড ছিল? ভিকটিম হচ্ছে গার্ল, কোথাও ভিকটিম হচ্ছে উমেন, কোথাও সে স্টুডেন্ট। হ্যাঁ, এরকম দেখেন এখানে আছে গুন বা মিসক্রিয়েন্ট, মানে যে সন্ত্রাসী আর কি। তারপরে যে দেখেন বিজনেসম্যান, একজন বিজনেসম্যান দ্বারা হচ্ছে একটা মেয়ে সেক্সুয়ালি অ্যাসল্ট হয়েছে, যেখানে গার্ল আছে। তারপরে ফ্রড বা ইম্পারসোনেট, যারা ওই যে অনেক সময় হয় না প্রেমের প্রস্তাব করে, তারপরে নানান রকম প্রলোভন দেখিয়ে তারপরে হচ্ছে এরকম নানান রকম অসুবিধার তৈরি করে, তো এদেরকে হচ্ছে ফ্রড বা ইম্পারসোনেটর ক্যাটাগরিতে ফেলা হয়েছে। তারপর অনেক সময় হয় যে পাবলিক, কোন একজন সাধারণ পাবলিকের দ্বারাও অ্যাসল্ট এরকম ঘটনাও আছে। তো ইয়থ, তারপর হচ্ছে আনস্পেসিফাইড আছে, কোথাও আছে বয়। দেখেন বয় দিয়ে, বয়ের যে কেসটা, এখানে পারপেট্রেটর হচ্ছে বয়, ভিকটিম কিন্তু নিউবর্ন অথবা চাইল্ড। ঠিক আছে, সো এই যে সব ধরনের বা কোথাও কোথাও পলিটিক্যাল, যেমন ধরেন লোকাল পলিটিক্যাল লিডার, এ কিন্তু পারপেট্রেটর, ভিকটিম হচ্ছে এখানে গার্ড। সো সব রকমের ডেটাই আছে, এবং সেই ক্ষেত্রে একটা ইনসিডেন্টে এই যে টোটাল ওই ইনসিডেন্টটাতে কয়জন হচ্ছে অ্যাসল্টেড হয়েছে, সেক্সুয়ালি অ্যাসল্টেড হয়েছে কতজন, তারপরে সে কি অ্যাবডাক্টেড হয়েছিল, যে অ্যাবডাকশনের ফাইল ঘরও আছে। হুম, এই যে দেখেন এখানে যে একটা 1 লেখা, তার মানে এই কেসটাতে হচ্ছে ফার্স্টে সে অ্যাবডাক্টেড হয়েছে, তারপরে সে অ্যাসল্টেড হয়েছে সেক্সুয়ালি। তারপর অ্যারেস্ট টোটাল, ওই ইনসিডেন্টটাতে কি কয়জন কেউ অ্যারেস্ট হয়েছিল সেগুলোও দেওয়া থাকে। যদি ফাঁকা থাকে তার মানে অ্যারেস্টেড হয় নাই, যদি 1 লেখা থাকে তার মানে একজন অ্যারেস্টেড হয়েছে, সেটা ভিকটিমও, সেটা পারপেট্রেটরও অ্যারেস্টেড হতে পারে, বা সন্দেহভাজন অন্য কাউকে অ্যারেস্ট করেছে। তারপরে সবচেয়ে মজার ব্যাপার যেটা, যে এখানে 1-2 লাইনে ছোট করে একটা ডেসক্রিপশন দেওয়া থাকে। যেমন ধরেন ফার্স্ট ডেসক্রিপশনটা আমরা পড়ি, ফার্স্ট ইনসিডেন্টের। আচ্ছা 1 সেকেন্ড। হ্যাঁ, তো আমরা ফার্স্ট ইভেন্টে একটু পড়ি। ফার্স্ট ইভেন্টে কি বলা আছে দেখেন, a minor girl aged 8 was violated by neighbor at Kortetoli of পলাশ উপজেলা in নরসিংদী ডিস্ট্রিক্ট। কর্টেটলি মনে হয় কোনো একটা এরিয়ার নাম, মানে ইউনিয়ন বা গ্রাম নাম থাকে না, সেরকম। পলাশ উপজেলার হচ্ছে, নরসিংদী জেলার পলাশ উপজেলার কর্টেটলি আপনার এলাকায় হচ্ছে নেইবার দ্বারা একটা গার্ল এজেড 8, মানে মাত্র 8 বছর বয়সী একটা ছোট মেয়ে, সে হচ্ছে ভায়োলেটেড হয়েছে। এখানে ভায়োলেটেড মানে সেক্সুয়ালি অ্যাসল্টেড হয়েছে। এবং তারপরে হচ্ছে আমাদের যে সোর্সটা থেকে নেওয়া হয়েছিল সেই সোর্সটা দেওয়া আছে, দেখেন এই যে ইউআরএলটা দেওয়া আছে, যে এই ডেইলি অবজারভারের এটা ইউআরএল। আমরা অনেক সময় কিছু কিছু লিংক মাঝে মধ্যে কাজ করে না, বাট টু মেনি এক্সটেন্টই হচ্ছে কাজ করে।
আমরা এই লিঙ্কটা একটু চেক করে দেখি যে কাজ করে কিনা। না, এটা কাজ করছে না। বাট ঘটনাগুলো সত্য, হ্যাঁ, এগুলো আপনারা যদি চান এগুলোর সত্যতা দেওয়া যায়। এখন অবশ্য অনেকগুলো দেখায় না, কারণ হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে হয়, পুরনো পুরনো গুলোর সাবস্ক্রিপশনের জন্যই মূলত দেখা যাচ্ছে না। ওকে, হোয়াটএভার। এখন এই ডাটাটা আপনি কি করতে পারবেন, এই ডাটাটা আপনি চাইলে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করতে পারবেন। যেমন আমি যদি এটাকে ফিল্টার করি, আমি যদি চাই যে আমি ডিভিশন ওয়াইজ দেখব, আমি শুধু ঢাকা ডিভিশনের গুলো দেখব। এই যে এখানে শুধু আমার ঢাকা ডিভিশনের। এক্সেলের কাজ তো টুকটাক আপনারা পারেনই, যদি না পারেন তাহলে দুই একটা ক্লাসে দেখা দেওয়া যাবে। এখানে আমার শুধু ঢাকা ডিভিশনের, ঢাকা ডিভিশনে আমার টোটাল কতগুলো ইনসিডেন্ট আছে, অনেক, 5262টা। এটা তো টোটাল ছিল। না, ঢাকা ডিভিশনে আমার আছে 1554, 1554টা ইনসিডেন্ট। এখন আপনারা যদি ডিভিশন ওয়াইজ কম্পেয়ার করতে চান যে গত 5 বছরে সেক্সুয়াল অ্যাসাল্ট কোন ডিভিশনে বেশি হয়েছে বা কোন ডিভিশনে কম হয়েছে, তারপরে হচ্ছে আপনারা মোটিভ থেকে, যে এখানে যে মোটিভটা দেওয়া থাকে যে কারণ কি ছিল, তারপরে হচ্ছে ডেসক্রিপশন থেকে আপনারা এগুলো দেখাতে পারেন যে কি কারণে হচ্ছে এই ধরনের ইনসিডেন্ট গুলো ঘটেছে। অথবা আপনারা অ্যাক্টরের, মানে যিনি পারপেট্রেটর, তার ক্যাটাগরিও করতে পারেন যে কোন এই ক্ষেত্রে অ্যাক্টর বা পারপেট্রেটর কারা ছিল বা কি ধরনের ওয়েপন ইউজ করা হয়েছে। মানে আপনারা একটা ধরেই যে অ্যানালাইসিস করতে হবে এমন না। আমরা যখন একটা রিসার্চ পেপার করি, একটা গবেষণা করি, একটা আর্টিকেল লিখি, তখন তো আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যানালাইসিস করি। সো এখানে একটা এক্সাম্পল জাস্ট দেওয়া হলো যে আমরা কিভাবে কাজগুলো করতে পারি সেটার। তারপরে আপনি ডিভিশন ওয়াইজ করতে পারবেন, ডিস্ট্রিক্ট ওয়াইজ করতে পারবেন, তারপরে ইভেন্ট ওয়াইজ করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সোর্স গুলো টু দি পয়েন্ট দেওয়া আছে। যেমন আপনি ধরেন এখান থেকে কোনো একটা উল্লেখযোগ্য কেস একটা, বা ধরেন আপনি এই টোটাল এই সবগুলো থেকে আপনি উল্লেখযোগ্য 50টা কেস নিয়ে আপনি কাজ করবেন। হ্যাঁ, আপনি কিন্তু চাইলেই এই যে সোর্স এখানে দেওয়া আছে, ডেইলি স্টার, এত তারিখ, হ্যাঁ, কত নাম্বার পেজ, মানে পুরো ইউআরএলটা পর্যন্ত দেওয়া থাকে এবং একটা সংক্ষিপ্ত স্টোরি পর্যন্ত, মানে ডেসক্রিপশন পর্যন্ত লেখা থাকে। যে এখানে দেখি, আ হাউসওয়াইফ অফ আ হিন্দু ফ্যামিলি ওয়াজ গ্যাং রেপড টুয়াইস বাই আ miscreant group and police arrested the prime accused of the group at Uttor Sangor village under বানিয়াচং উপজেলা in হবিগঞ্জ ডিস্ট্রিক্ট। এক লাইনে যতগুলো ইনফরমেশনের দরকার আছে ততগুলোই বলা হয়েছে যে হিন্দু ফ্যামিলির একজন হাউসওয়াইফ, মানে সে একজন হিন্দু, সো হিন্দু একজন মহিলা, সে হচ্ছে গ্যাং রেপ হয়েছে 2বার মিসক্রিয়েন্ট গ্রুপ দ্বারা। সো এই যে, এবং পুলিশ কাকে অ্যারেস্ট করতে পেরেছে, প্রাইম অ্যাকিউজড যে ওই গ্রুপের, যে গ্রুপটাই মানে এই ধরনের অ্যাক্টিভিটিস করলো, সেই গ্রুপের প্রাইম অ্যাকিউজডকেই হচ্ছে পুলিশ অ্যারেস্ট করতে ফেলতে পেরেছে। এবং এক্স্যাক্টলি কোথায় হয়েছে, এটা হচ্ছে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সাঙ্গর ভিলেজে হয়েছে। সো আপনি হচ্ছে সব ধরনের এখানে মানে ইয়েই পাবেন আর কি, ইনফরমেশন মোটামুটি একটা রিসার্চের জন্য যা দরকার হয় পাওয়া যায়। তো ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস নিয়ে যদি বা ভায়োলেন্ট কোনো বিষয় নিয়ে রিসার্চ করতে চান, এখানের বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন। বা একটা একটা এক্সাম্পল দিলাম, আমরা দেখা যাচ্ছে যে পরবর্তীতে তো আমরা পরবর্তীতে এগুলো নিয়ে কাজ করতে পারবো। এখন আমরা আসি, আচ্ছা, পিস অবজারভেটরি যেটা দেখালাম, মানে সিস্টেমটা কি খুব কঠিন লাগছে যে একটা ওয়েবসাইট থেকে আমরা কিভাবে ডাটা ডাউনলোড করব বা ডাটাটা আলটিমেটলি পাওয়ার পরে এটা কেমন দেখায় কি, মানে এই এই প্রসেসটা কি খুব কঠিন মনে হচ্ছে?
হ্যালো, কঠিন না না আপু, আপু, এটা এটা সহজ ছিল। আচ্ছা আপু আমার কাছে এটা দিয়ে তো প্রসেসটা পরে অনেকটা আমরা নিচু অ্যানালাইসিস হয়েছে, করতে রিভিউ পারবো। মতো মনে হলো। আচ্ছা, কার কাছে একটু কঠিন বা ঝামেলার মনে হচ্ছে? না, কঠিন ঝামেলা লাগার মতো কিন্তু আসলে এগুলো কিছু না, সহজ। মানে ডেটা, সেকেন্ডারি ডেটা তো হচ্ছে আপনার রেডিমেড ডেটা, যাবেন আর খাবেন এরকম। মানে দোকানে থাকে না পেস্ট্রি কেক রেডি করা থাকে ওরকম, তেমন একটা কাজ থাকে না, সব ঝামেলা হচ্ছে প্রাইমারি ডেটা নিয়ে। আচ্ছা, আপু, এই সেকেন্ডারি ডাটা কিভাবে রেফারেন্স দিতে হয়? মানে এটা হচ্ছে যেমন ধরেন আমি যদি বিপিও থেকে, ধরেন এই যে আমার ডেটা সোর্সটা, এখান থেকে আমি কিছু ডেটা নিয়ে আমি একটা চার্ট বানালাম, আমি একটা টেবিল বানালাম, ওই টেবিলের নিচে ছোট করে লিখে দিতে হবে যে সোর্স অথবা কালেক্টেড ফ্রম, তারপর হচ্ছে বাংলাদেশ পিস অবজারভেটরি, দ্যাটস ইট, এতটুকুই। ও আচ্ছা, এতটুকুই। হ্যাঁ, ওই পার্টিকুলার ফিগার বা গ্রাফ, আপনার যদি একাধিক গ্রাফ আপনি বানান, একাধিক ফিগার বানান, সবগুলোর নিচেই হচ্ছে ওটা লিখে দিতে হবে যে সোর্সটা হচ্ছে ওই জায়গা থেকে নেওয়া। কারণ আপনি বলতে মানে পারেন ওই ফিগার, ডেটা, হুম, যে ওই ডেটাগুলো আমি অ্যানালাইসিস করার পরে আমি হচ্ছে চার্ট আকারে দেখাই বা গ্রাফ আকারে দেখাই, হ্যাঁ, প্রত্যেকটার নিচে ওই সোর্সটা লিখে দিতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কারণ হচ্ছে আচ্ছা, গ্রাফটা আপনি তৈরি করতে পারেন, কিন্তু গ্রাফের যে সোর্সটা মানে গ্রাফটার ইনগ্রেডিয়েন্টস যেটা, সেটা তো কালেক্টেড, অথবা অনেক সময় কালেক্টেড ফ্রম, টেকেন ফ্রম এরকম লেখা থাকে। আবার এগুলো হচ্ছে আর্টিকেল টু আর্টিকেল আবার ভ্যারি করে। যেমন আপনি যদি মেথোডোলজি পার্টে পুরো ক্লিয়ারলি বুঝিয়ে তো আপনি বলবেনই একবার, অনেক লেখায় চায়, মানে অনেক আর্টিকেলে এরকম রিকোয়ারমেন্ট থাকে যে মানে ওই হচ্ছে, যে জার্নাল গুলোতে মেবি বলে দেওয়া থাকে হ্যাঁ, রিকোয়ারমেন্ট। ওই যে জার্নালের যে মানে সিস্টেমটা বলে দেওয়া থাকে, সেখানেই থাকে যে আপনাকে প্রত্যেকটা গ্রাফের নাম এইভাবে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে যদি কোথাও থেকে নিয়ে থাকেন প্রত্যেকটার ক্ষেত্রে সোর্স হচ্ছে মেনশন করতে হবে। কোথাও আছে যে না, আপনি মেথোডোলজিতে ক্লিয়ারলি বলেই তো দিলেন যে আপনার এই রিসার্চটাই সেকেন্ডারি ডেটার উপর। সো আর তো এখন এখানে সবগুলো মানে সোর্স ওই, মানে এখানে সবগুলো ফিগার বা টেবিলের সোর্স তো ওই একটাই হবে, সো বারবার এটাকে রিপিটেটিভ করার তো দরকার নাই। এটাও অনেক সময় হয়। হ্যাঁ, সুজানা বোধহয়, ড্রিম কামস ট্রু, এটা কার? আপু আমি আমি হ্যাঁ, আমি হ্যাঁ, জিজ্ঞেস করছিলাম যে মানে যে সোর্সে যখন ইয়ে দিব, কি বলে এটাকে, ক্রেডিটটা যখন দিব, তখন কি এক্স্যাক্টলি ওই আপনি যে ওয়েবসাইটের লিংকটা দিয়েছিলেন ওইটাও কি লিখে দেওয়া যায়? হ্যাঁ, লিংক দেওয়ার দরকার হয় না, নামটা লিখলেই হয়। যেমন ধরেন বাংলাদেশ মহিলা পরিষদ, অথবা ধরেন আপনি যদি গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এরকম লিখে দিলেই হবে, বা প্ল্যানিং মিনিস্ট্রির কোনো একটা ডাটা আপনি নিলেন এরকম। আর লিংকটা দিলে প্রবলেম, মানে দেওয়া যাবে কিনা, লিংক দেওয়া তো যাবে কি? লাগে না, লিংক লাগে না আসলে, নাম লিখে দিলেই হচ্ছে। যে অর্গানাইজেশন, যে গ্রুপ বা যে ইনস্টিটিউশন থেকে নিচ্ছেন, ওদের নামটা দিলেই হয়। আচ্ছা, আচ্ছা, সেকেন্ডারি ডেটা লিমিটেশন গুলো আমরা একটু দেখি। ইট মে নট বি এক্স্যাক্টলি সুইটেবল উইথ দ্য রিকোয়ারমেন্ট অফ ইয়োর রিসার্চ। সো এটা একটা বড় সমস্যা যে আপনি এক্স্যাক্টলি যা চাচ্ছেন, যেভাবে চাচ্ছেন সেভাবে নাও হতে পারে। তখন হয় কি যে আমরা হচ্ছে ওই ডেটাটাকে একটু পলিশিং করি, ঠিকঠাক করি, বা আপনার রিসার্চের অবজেক্টিভটাকে একটু আবার একটু ঠিকঠাক করা, মানে ঠিকঠাক ভাবে এমন ভাবে যে আমার এই ডেটা দিয়েই যাতে আমার এই কাজটা হয়ে যায়। বা যদি নাই হয় একান্ত, তখন হয় কি আমরা ওই যে হয়তো আর দুই তিনজনকে ইন্টারভিউ করি, একটা এফজিডি করি, প্রাইমারি এবং সেকেন্ডারি ডেটার একটা মিক্স থাকে। সো দুই রকমেরই হতে পারে কাজ। সেকেন্ডারি ডেটা মে বি জেনারেল অ্যান্ড ভেগ। সো অনেক সময় হয় যে মানে দেখা যাচ্ছে যে একদমই অপ্রাসঙ্গিক, সো ইররিলেভেন্ট হইলে তো আপনি আর ইউজ করছেন না। তো এগুলো একটা বড় সমস্যা যে রিলিভেন্স মানে অ্যাকিউরেটলি পাওয়া। তারপর হচ্ছে ইট মে বি কালেক্টেড থ্রু অ্যান ইমপ্রপার প্রসিডিওর, যেটা বলছিলাম যে ডেটার মানে কালেকশন প্রসিডিওর নিয়ে এটার ভ্যালিডিটি কতটুকু, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তারপর এই জন্য একটা সংগঠন যতটা ক্রেডিবল, আপনার ডেটা ততটা ক্রেডিবল। এই জন্য নামি দামি যদি নেনই সেকেন্ডারি ডেটা থেকে কালেক্ট করে, তাহলে ধরেন ইউএনও, তারপরে ইউএন এর কোন একটা আর কি, মানে ইউএন এর তো অনেকগুলা মানে বডি আছে,
তারপর হচ্ছে যেমন ধরেন বিপিও একটা ওয়েল নোন, বাংলাদেশ মহিলা পরিষদ আছে, সুজন আছে, তারপর হচ্ছে বিস আছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আছে, মানে এরকম নোন যে জায়গাগুলো, মানে আমি আমার সাইডের থেকে বললাম, আপনাদের এরিয়া রিলেটেডও হয়তো অনেক নোন থিঙ্ক ট্যাঙ্ক বা রিসার্চ অর্গানাইজেশন বা এনজিও থাকে, সেগুলো থেকে নিবেন একদম। মানে নাম না জানা, নামহীন পত্রহীন কারোর সাথে ইয়ে করার, কারোর কাছ থেকে নেওয়ার দরকার নেই। হ্যাঁ সুজানা বলেন। আচ্ছা আপু, আপনি একটু আগে যে ডেটা গুলো আমাদেরকে দেখিয়েছিলেন, ওইখানে কিন্তু মানে সবগুলো ডেটাই তারা আবার অন্য একটা জায়গা থেকেই কালেক্ট করেছে। তো এটা একটা সেকেন্ডারি ডেটা, সেটাও তো অন্য জায়গা থেকে কালেক্ট করলো, সেটা একটা সেকেন্ডারি ডেটা ছিল না? হুম। মানে তারাও তো নিউজ পেপার থেকেই কালেক্ট করেছে, এটা বলতেছেন? জি জি। তো এটাও হ্যাঁ তো একটা সেকেন্ডারি ডেটাই ছিল। হ্যাঁ, এটাও এক ধরনের এটা আরেকটা মানে একই আসলে। মানে তারা যদি ধরেন ডেটাটা জেনারেট করতো, যে তারা সার্ভে করে করে হয়তো আহ মানে ইয়েগুলো দিচ্ছে, সেগুলোর মানে ডেটাগুলো এখানে আপলোড দিচ্ছে, সেটা নিলেও আপনার এখানে যা, তারাও আবার সেকেন্ডারি সোর্স থেকে নিয়েছে, সেটাও তাই একই। এখানে আসলে ওকে। সেকেন্ডারি ডেটা বলতে কিছু নাই। অন সেকেন্ডারি অলওয়েজ সেকেন্ডারি, যেটাকে আমরা ওকে বলছি যে ওকে। সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড বলতে আসলে কিছু নাই, একই জিনিস বোঝায়। তারপর হচ্ছে সামটাইমস সেকেন্ডারি ডেটা ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য প্রিজুডিস অফ দ্য ইনভেস্টিগেটর, যে এখানে অনেক ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপার থাকতে পারে, যে এটা সামহাউ ইনফ্লুয়েন্সড হচ্ছে, এটা বায়াসড হয়ে যাচ্ছে। তো আপনি হলে আপনার ডাটাটা হয়তো আপনি অনেক সিরিয়াসলি কালেক্ট করতেন, অতটা ইনফ্লুয়েন্সড হতে দিতেন না, এফেক্টেড হতে দিতেন না, কিন্তু এখানে মানে এগুলো একটু বুঝে শুনে নিতে হয় আর কি। দ্য ডেটা মে বি ওল্ড অ্যান্ড আউট অফ ডেট, এটা একটা বড় চ্যালেঞ্জ। যে ধরেন আপনি কোভিড রিলেটেড কিছু একটা করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে তো আপনি মানে কোনো ডাটা ব্যাংক পাবেনই না যে তাদের কাছ থেকে আপনি ডাটা নিচ্ছেন, কারণ সবই কোভিড রিলেটেড ওল্ড ডাটা কোত্থেকে থাকবে, 5 বছর পুরনো ওল্ড ডাটা আপনি কোথায় পাবেন? ধরেন আপনি 5 বছরের একটা অ্যানালাইসিস করতে চাচ্ছেন, তো আপনি তো পারবেন না, আপনাকে নতুন ডাটাই তখন নতুন ক্রিয়েট করতে হবে। সো সেকেন্ডারি ডাটাগুলো মূলত একটু পুরনো থাকে, এটা একটা বিষয়। সো এই জন্য এমন ভাবে স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে হয় যাতে এই গ্যাপগুলো ফিল আপ হয়ে যায়। Then it's not possible to access the accuracy, reliability, validity, consistency and credibility of data. যেটা বলছিলাম যে টু মেনি এক্সটেন্টই হয় যে আপনি ডেটার অ্যাকিউরেসি, রিলায়েবিলিটি এগুলো ক্রস চেক করবেন কিভাবে? ক্রস চেক তো করা যায় না। তো এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়, বাট আমরা চেষ্টা করব যে কোন একটা ক্রেডিবল সোর্স থেকে নিতে, তখন আমাদের ডেটাটাও টু মেনি এক্সটেন্ট ক্রেডিবলি দেখা যায়। And the researcher has a little control over secondary data, এটা স্বাভাবিক, কারণ আমি তো আর ডেটা কালেকশনে ছিলাম না, সো আমার অ্যাজ আ রিসার্চার আমার সেকেন্ডারি ডেটার উপর কন্ট্রোল থাকবে কিভাবে? সো সেকেন্ডারি ডেটা আমরা যখন নিব তখন আমাদের কি কি প্রিকশনস এগুলো একটু মেনটেন করতে হবে। ensure that the data is suitable to the purpose of research, ensure that the data is adequate for the requirement, check the degree of accuracy of data। মানে একই কথাগুলো বারবার একটু বোরিং লাগছে আসলে আমার নিজের কাছেই। সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে কাজ বেশি কথা কম, এরকম একই বারবার আপনাকে বলবে অ্যাকিউরেসি, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, এটার রিলিভেন্সি, এগুলো দেখতে। Ensure that the time and period of data collection is relevant. It may be collected through an improper procedure. Ensure that the data is consistent and comparable. Do test checking of data. Use proper citations in the case of proprietary data, যেগুলো বললাম যে প্রপ্রাইটারি ডেটার ক্ষেত্রে অবশ্যই সাইটেশন দিতে হবে। নন প্রপ্রাইটারি ডাটা বা ওপেন ডেটার ক্ষেত্রে আপনার দিতে হয়, না দিলেও টু সাম এক্সটেন্ট হয়ে যায়, কিন্তু প্রপ্রাইটারি ডেটা যখন, সেটা হচ্ছে আপনার অবশ্যই প্রপার সাইটেশন দিতে হবে। তো সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে রেট্রোস্পেক্টিভলি কাজটা করা। রেট্রোস্পেক্টিভলি মানে হচ্ছে যে ধরেন আমরা সিম্পলি কি করি, যে একটা রিসার্চের থিম সিলেক্ট করি, তারপর হচ্ছে রিসার্চের অবজেক্টিভ লিখি, ইন্ট্রোডাকশন লিখি, অবজেক্টিভ লিখি, মেথোডোলজি লিখি, দেন আমার অবজেক্টিভকে ফুলফিল করার জন্য মেথোডোলজি অনুযায়ী আমি ডাটা কালেক্ট করি, দেন আমি সেই ডাটা অ্যানালাইসিস করি। এটা হচ্ছে আমার সিম্পলি একটা রিসার্চের প্রসিডিওর, রিসার্চের কিছু স্টেপ বাই স্টেপ আমরা এভাবেই যাই।
সো when you will be dealing with secondary data, এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে রেট্রোস্পেক্টিভলি এগোতে হবে। ফার্স্ট ইউ কালেক্ট দ্য ডেটা, মানে আপনি আগে দেখেন যে কি কি ডেটা আপনার কাছে আছে, কি কি ডেটা আপনার কাছে মানে কালেক্টেবল, কোন জায়গার কোন ডেটাটা কোন বিষয় নিয়ে আপনি কাজ করবেন, কোন ডেটাটা ইনাফ আছে। আপনি ধরেন বললেন যে আপনি গান ফাইট নিয়ে কাজ করবেন অথবা আপনি কমিউনাল ভায়োলেন্স নিয়ে কাজ করবেন, কিন্তু ইনাফ নাই, ডেটা নাই, আপনি কি নিয়ে কাজ করবেন? সো আপনি আগে দেখবেন যে কিসের বিষয়ে এনাফ ডেটা আছে। ওকে, ডেটা আছে, তারপর ডেটাটা নিয়ে একটু মানে একটু দেখেন, ডেটাটা দেখেন মানে ডেটার মানে এঙ্গেল গুলো খুঁজে বের করেন যে ডেটার আমি কি নিয়ে কাজ করব। যেমন ধরেন এই যে সেক্সুয়াল ভায়োলেন্সের যে ডেটাটা আমরা একটু আগে নামালাম, এখানে আমি দেখব যে এখানে কি ওয়েপন রিলেটেড কিছু আছে, যে এখানে অনেক ওয়েপনের ভ্যারিয়েশন আছে, অথবা আমি কি এটা দেখব যে মানে ফাইন্ড আউট সামথিং ইন্টারেস্টিং অ্যাবাউট দ্যাট ডাটা সেট, যে এই ডাটা সেটের আপনি কি কি জিনিস পাচ্ছেন। আপনি যে অ্যানালাইসিসটা করবেন একটা মানে আপনি চিন্তা ভাবনা করে একটা মোটামুটি অ্যানালাইসিস দাঁড় করিয়ে ফেলতে হবে। আপনি মানে লিখিত অ্যানালাইসিস না, এটা একটা মানে দেখে মানে চিন্তা করার মতো একটা অ্যানালাইসিস। আপনি দেখার পরে আপনি চিন্তা করবেন যে এই ডাটাটা নিয়ে আমি কি কি কাজ করতে পারি, আমি ডাটাটাকে কি কি ভাবে অ্যানালাইসিস করতে পারবো, এই ডাটায় কি কি আছে, এই ডাটা সেটে কি কি আছে, কোন কোন ধরনের ডেটা আছে, এখানে অ্যাক্টরের ভ্যারাইটি আছে, এখানে ওয়েপনের ভ্যারাইটি আছে, তারপর হচ্ছে 5 বছর ডাটা, তারপর হচ্ছে কি কি ধরনের ইনসিডেন্ট ঘটেছে, তারপর হচ্ছে কারা কারা এখানে টার্গেটেড অডিয়েন্স। সো এগুলো দেখে মানে ভিকটিম কারা কারা হয়েছে, এইসব কিছু দেখে আপনি একটা মোটামুটি একটা দাঁড় করিয়ে ফেলেন। এবার আপনি ঠিক করেন যে কোন অবজেক্টিভ আপনার রিসার্চে আপনি রাখলে আপনার এই ডাটা দিয়ে কাজটা হয়ে যাবে, মানে উল্টো দিক থেকে করা কাজটা। ফার্স্টে আমরা হচ্ছে কি করি জেনারেলি, যে একটা আমরা কিছু অবজেক্টিভ ফুলফিল রেডি করি, রিসার্চের কিছু অবজেক্টিভ সেট করি, দেন ওই অবজেক্টিভ গুলো ফুলফিল করার জন্য কোথায় ডাটা আছে, কিভাবে আমরা ডাটা কালেক্ট করলে এই অবজেক্টিভ গুলো ফুলফিল হবে, আমরা সেইভাবে দৌড়াই, তাই না? এটা তো আমাদের স্বাভাবিক রিসার্চের প্রসিডিওর। বাট রেট্রোস্পেক্টিভলি মানে হচ্ছে একটু কাজটাকে উল্টো করে করা, উল্টো দিক থেকে আসা। আপনি আগে দেখবেন আপনার কাছে কি ডাটা আছে, কারণ এটা যেহেতু সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করছেন, আগে দেখবেন আপনার কাছে কি ডাটা আছে, এটাকে আপনি কি কি অবজেক্টিভ আপনি সেট করলে আপনার এইটার সাথে মিলে যাবে, সেই অনুযায়ী আপনি আপনার রিসার্চের প্ল্যানটা এবার করেন যে আমি তাহলে এইটা এটা দেখতে চাই। দেখতে চাই মানে কি, আপনার তো অলরেডি আপনি দেখেই ফেলছেন যে ওকে এই এই জিনিস দিয়ে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কিন্তু যাই বলেন না কেন রিসার্চে আপনি আপনি অ্যানালাইসিসে গিয়ে যাই বলবেন আপনাকে ডেটা দিয়ে প্রুফ দেখাতে হবে আমার ডেটা এটা বলছে, ঠিক আছে? আপনি আপনার ইফ ইউ ক্যান প্রোভাইড এভিডেন্স উইথ ইউর ডেটা, দেন আপনার আর্গুমেন্ট কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। সুতরাং আপনার ডেটা কি বলছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো আপনার কাছে যদি ডেটা থাকেই এমন ভাবে যে একটা নতুন জিনিসকে আপনি স্ট্যাবলিশ করতে পারছেন, আপনি কিছু জিনিস অ্যাড করতে পারছেন পুরনো মানে ডিসকোর্সের সাথে, তখন হবে কি আপনি সেই অনুযায়ী আপনার রিসার্চের প্ল্যানটা এবার করেন যে হ্যাঁ আমি তাহলে এইটা এটা দেখতে চাচ্ছি। রেট্রোস্পেক্টিভলি কাজটা করা কিভাবে করতে হয় মানে কনসেপ্টটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি আপু। জি আপু। মানে এটা একটা ট্রিক, এটা অনেকেই করে কিন্তু এটা বলে না, কারণ এটা এগুলো বলতে মানা, এগুলো বলতে হয় না। কিন্তু আপনারা যেহেতু মানে শিখছেন কাজ, আলটিমেটলি আজকে হোক 2 বছর 5 বছর পরে হোক আলটিমেটলি শিখবেনই। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কাজ এরকম ভাবে হয় যে আমি আগে দেখবো আমার ডেটার অবস্থা কি, তারপরে আমি কাজ করব। সো তারপরে আমি আমার লিটারেচার খুঁজবো সেই অনুযায়ী, তারপর আমি সেই অনুযায়ী আমার অবজেক্টিভ লিখবো, মেথোডোলজি লিখবো। তো এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সো আমাদের আজকের লেকচারটা খুবই ছোট ছিল। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং দ্য লেকচার টুডে। কারো কোনো প্রশ্ন নেই?
আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে তো ভালো। The process of downloading and filtering data is easy to me. Yeah, exactly. আচ্ছা, আমি তাহলে রেকর্ডিং আর হ্যাঁ, কেউ কিছু বলছেন? যে আপু আপু বিপিও থেকে যখন ডেটাটা আপনি এক্সেল শিটে আনলেন, এরপরে সেটা ফিল্টারিং, যে ঢাকারটা শুধু দেখলেন, যে মানে ফিল্টারিংটা কিভাবে জানি একটা করেছিলেন, কোনটায় ক্লিক করে ওটা একবার যদি দেখাতেন। ও আচ্ছা, হ্যাঁ আমি একটু ইয়ে করে নেই, স্ক্রিনটা শেয়ার করে নেই। ফিল্টারিং কিভাবে করতে হয় সেটা না? এক্সেলে নেওয়ার পরে একটা ফিল্টারিং করলেন না, শুধু হ্যাঁ ঢাকারটা বের করলেন, ওটা হ্যাঁ, জাস্ট। স্ক্রিন দেখা যাচ্ছে? যে ফিল্টার করার আগে আমাদেরকে হচ্ছে সিলেক্ট করা জানতে হবে। এই যে কর্নারে একটা তীর চিহ্নর মতো দেখা যাচ্ছে না, যে আপু এই যে উপরে একটা ত্রিভুজের মতো, এই ত্রিভুজটায় ক্লিক করলে আপনার হোল ডেটা সেটটা সিলেক্ট হয়ে যাবে। দেখছেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। যে কোনো কিছু করার ক্ষেত্রে আপনি যদি হোল ডেটা সেট নিয়ে কাজ করতে চান, যেমন ধরেন আমি শুধু এই কলামটা সিলেক্ট করব, তখন আমি এই যে উপরে গিয়ে তীর চিহ্নর মতো এটা দিলে আমার পুরো কলামটা সিলেক্ট হয়ে গেল। অথবা আমি শুধু এই রোটা ডিলিট করব, বা এই রোটাকে আমি সামনে পিছনে আনবো। সো এই রোটা ক্লিক করতে হলে আমাকে যে উপরে নিয়ে যেতে, বা পাশে নিয়ে যেতে হবে, দেন এই পুরো রোটা সিলেক্ট হয়ে গেল। তো একইভাবে আমি পুরো ডেটা সেটটাকে ক্লিক মানে ইয়ে করার জন্য, সিলেক্ট করার জন্য আমি হচ্ছে যে এখানে ক্লিক করবো। এখন আমার পুরো ডেটা সেট সিলেক্ট, দেন এই যে এখানে একটা অপশন আছে সর্ট এন্ড ফিল্টার। সো এখানে আমি যাওয়ার পরে যে ফিল্টার দিব, লেখা আছে ফিল্টার, দেন আমি ফিল্টার দিলে কিভাবে বুঝবেন যে ফিল্টার হয়ে গেছে, মানে এই অপশনটা কাজ করেছে? এই যে এখানে এরকম অপশন আসবে, এরর গুলো আসবে, বক্স খুলবে একটা। এরপরে ধরেন আপনি এখন, আমি যেমন ডিভিশন ওয়াইজ দেখতে চাইলাম যে ডিভিশন, এখন এখানে তো সিলেক্ট অল দেওয়া আছে, আপনি শুধু চিটং ডিভিশনের দেখতে চান, অথবা চিটং আর খুলনা ডিভিশনেরটা দেখতে চান। হ্যাঁ, তো আমি দুটাতে সিলেক্ট করলাম, ওকে। এখন আমার এখানে শুধু চিটং আর খুলনা ডিভিশনের ডেটাগুলো শো করবে। দেন আপনি যদি ব্যাকে যেতে চান তাহলে আপনি জাস্ট ফিল্টারটাকে আবার একবার ক্লিক করবেন, মানে আনফিল্টার হয়ে যাবে, মানে আবার যা আছে আগের অবস্থাটা চলে যাবে এরকম। এখন ধরেন আপনি ফিল্টার করছেন, হ্যাঁ ফিল্টার করছেন, করার পরে আপনার যে ডাটাটা আছে, যেমন আপনি শুধুমাত্র রংপুর ডিভিশনের ডাটাটা নিতে চান। এখন আপনি কি করবেন, যে এতটুকু ডাটাকে, রংপুর ডিভিশনের ডাটাটা নিয়ে আপনি পরে কাজ করবেন আবার, শুধু এতটুকু ডাটাকে আপনি আলাদা করে রাখতে চান, তখন আবার এতটুকু ডাটাকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে এখানে, এখানে যাওয়া মানে হচ্ছে পুরো ডাটাটাকে ক্লিক করা। সো এটা আমি আমার ফিল্টার্ড যে ডাটা সেটটা, সেই ডাটাকে আমি সিলেক্ট করলাম, দেন আমি কপি করলাম, এখানে আমি আরেকটা মানে শিটে গেলাম, দেন আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে কিন্তু আমার শুধু পেস্ট হচ্ছে, অনেক বড় ডাটা সেট তো দেখেন, এখানে কিন্তু আমার শুধু রংপুর ডিভিশনের দেখা যাচ্ছে কিনা, যে আপু এখানে আমার কিন্তু শুধু রংপুর ডিভিশনের গুলো। সো আপনি যদি চান এভাবে স্প্লিট করে ফেলতে পারেন। এখন আপনি শুধু এই ডাটা সেটের উপরে কাজ করেন, যে আপনি শুধু রংপুর বিভাগ নিয়ে কাজ করবেন, অথবা আপনি যে এটা কিন্তু মূল ডাটা, ইনসিডেন্ট র ডাটা, আমি এটাকে আনফিল্টার করে ফেলি। আমি এবার মূল ডাটা সেটে চলে গেলাম। এখন ধরেন আপনি প্রত্যেকটা ডিভিশনেরই এরকম একটা একটা করে শীট চান, এই শীটগুলোকে আবার রিনেম করতে পারবেন, এগুলো তো আপনারা জানেনই। যে এই শীটটা আমার, এখানে আমার রংপুরের ডাটা আছে, এখানে আরেকটা শীট খুললেন, এখানে ঢাকার ডাটা থাকবে, এখানে আরেকটা শীট খুলবেন, এখানে চিটং এর ডাটা থাকবে, এরকম করতে পারেন। এরপর রংপুরের ডাটা নিয়ে আপনি এবার চান যে রংপুরের আপনি ইয়ে করবেন, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখাবেন। ঠিক আছে, এই যে আমি তো ডিভিশনে গিয়েছিলাম, এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখবেন। আপনি রংপুর ডিস্ট্রিক্টের লালমনিরহাট জেলাটা দেখতে চান, বা শুধু আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে এখানে ইয়ে দেখতে চান, মানে টেবিল বানিয়ে যে কোন ডিস্ট্রিক্টে কতজন হচ্ছে ইয়ে হয়েছে। আচ্ছা, আপনারা যদি চান এক্সেল এর উপরে হচ্ছে দরকার হলে একটা ক্লাস নিবনে, যে বেসিক যে ডেটা কিভাবে অ্যানালাইসিস করবেন সেগুলো। এত ফাস্ট দেখালে আসলে কিছু যে আপু বুঝতে বোঝা যাবে পেরেছি, না। আমি জাস্ট ওই ফিল্টারিংটা দেখার জন্য আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ। স্পেসেস এর তো একটা দুটা ক্লাস বোধহয় নিতে হবে।
কনসেপ্টটা আসল। যেমন ধরেন আপনি এক্সেল পারেন না, এক্সেল তো মানে ইউটিউবে অ্যাভেলেবেল ইয়ে আছে, টিউটোরিয়াল আছে, 4-5টা টিউটোরিয়াল দেখলে কাজ পেরে যাবেন। কোন একটা সফটওয়্যারের কাজ পারেন না, একটু দেখলেন শিখে গেলেন। এগুলো কিন্তু আপু মানে দেখা কনসেপচুয়াল, দেখা হয় কিন্তু হ্যাঁ, ওই প্র্যাকটিস করা হয় না, তো প্র্যাকটিস হুম, করা হলে এগুলা শেখা যায়। হ্যাঁ, এজন্যই তো লেখালেখির সাথে থাকতে হবে। তো যেটা বলছিলাম যে একটা সফটওয়্যারের কাজ পারেন না, ওটা কিন্তু শিখে ফেলতে পারবেন, কিন্তু কনসেপচুয়াল জায়গাগুলোকে আপনাকে কে ক্লিয়ার করে দিবে? আপনি যদি না জানেন যে হাউ টু ডিল উইথ ডেটা, আপনি কিভাবে আপনি একটা ডেটা দেখে বুঝবেন যে আমি এখানে আমি কি কাজটা করব, আমি এই ডেটা থেকে আমি কিভাবে আমি একটা অ্যানালাইসিস, ভালো অ্যানালাইসিস বের করে আনবো, এই জায়গাগুলো, এগুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল জায়গা। এটা আপনাকে কোনো কোনো সফটওয়্যার, এই জায়গাটা আপনাকে কেউ প্রোভাইড করবে না। পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো সফটওয়্যার বোধহয় নাই যে আপনাকে একটা ডাটা দিলে আপনাকে বলে দিচ্ছে যে এভাবে এভাবে অ্যানালাইসিস করো। এটার জন্য হিউম্যান ব্রেনই দরকার, হিউম্যান মাইন্ডই অনলি এটা করতে পারবে। এবং এই জায়গাগুলোই হচ্ছে আসল, এই যে থিওরিটিক্যাল কনসেপচুয়াল, এই জায়গাগুলো হচ্ছে আসল। তো এই জায়গাগুলোতে আপনারা খুব জোর দিয়ে ক্লিয়ার হয়ে যাবেন এই কোর্স থেকে, এতটুকু আশা করি। তো আজকে আর কারো কোনো কোশ্চেন নাই? তাহলে আমরা ক্লাস শেষ করতে পারি। রেকর্ডিংটা স্টপ করে দিই।